বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের সঙ্গে ককরোচ পার্টি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। দর্শক দেখতে পাচ্ছেন ককরোচ পার্টি দল বেঁধে শুভেন্দু অধিকারী বাড়িতে আগুন দেয় এবং শুভেন্দু অধিকারী গুরুতর আহত হয়। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বাড়িতে আগুন দিয়ে শুভেন্দু অধিকারীকে আহত করেছে ককরোচ জনতা পার্টি। পশ্চিমবঙ্গে আবারও যুদ্ধ শুরু হয়েছে, এই নিয়ে নরেন্দ্র মোদীও বিপদে। ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে কেন্দ্রের সদর্থক ভূমিকা নেওয়াটা জরুরি। অন্যদিকে ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনে বহিরাগত শক্তির হাত এবং টাকা ঢালার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। ককরোচ জনতা পার্টি ভারতের রাজনীতিতে যে অগ্নিশিখার জন্ম দিয়েছিল তা নেভানো তো দূরের কথা, সরকারের দমন পীড়নের মুখে তা এখন আরো দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। हमें चाहिए आप अपने काम की अकाउंटेबिलिटी लो। अगर कुछ गलत हो रहा है, अगर कुछ खराब हो रहा है। এই যে দিল্লিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতাতেও চলে আসছে। আজাদি আজাদি কি একটা আন্দোলন নেই, এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী, এদের সঙ্গে ককরোচ পার্টি। দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই তারা স্বাধীনতাও বুঝবে না, মুক্তির আন্দোলনও বুঝবে না। মানুষের মুক্তির আন্দোলনের লাল ঝান্ডা প্রতীক, ফলে লাল ঝান্ডা দেখলে ওদের গায়ে কাপড় দেখা দেয়। কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয়, আর এই ভণ্ড শুভেন্দুকে জুতা মেরে শায়েস্তা করলো জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জুতা পেটা করছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং ককরোচ জনতা। আজকে শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে তার বাড়িতে সরাসরি আক্রমণ করে ককরোচ জনতা। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই অসংখ্য অনৈতিক কাজকর্ম করছিল, সাধারণ মানুষের উপর নির্যাতন করছিল, বিশেষ করে মুসলিমদেরকে অত্যাচার করছিল। এখন দেখতে পারি সাধারণ শিক্ষার্থীরা ককরোচ জনতা শুভেন্দু অধিকারীর উপর অ্যাকশন নেয় এবং পশ্চিমবঙ্গে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে আহত হয় এবং এই অবস্থার সর্বশেষ নিউজ সবকিছুই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। কোচবিহারকে বিজেপি মুক্ত জেলা করার ডাক দিলেন উদয়ন গুহ। তিনি বলছেন কোচবিহারে যেখানে যেখানে বিজেপি যাবে এভাবেই তৃণমূল তাদের ওপর চড়াও হবে, এভাবেই প্রতিবাদ জানানো হবে। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আপনারা দেখছেন যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়। বিজেপি অভিযোগ করছে শুভেন্দু অধিকারীর গাড়ির কাঁচও ভেঙে দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীর সফর ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের খাগড়াবাড়ি। শুভেন্দু অধিকারীর কনভয়ে একের পর এক গাড়ির ওপর এভাবেই লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। 19টি জায়গায় শুভেন্দু অধিকারী যে পথে তার আজকে যাত্রাপথ ছিল সেই 19টি জায়গায় এনআরসির বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ। বিজেপি অভিযোগ করছে পুলিশের সামনেই এইভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা ভাঙচুর করেছেন। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় তৃণমূল। কোচবিহারের পথে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে টিএমসিপির স্লোগান। শুভেন্দু অধিকারীর যাত্রাপথে 19টি জায়গায় এনআরসির বিরোধিতা এভাবেই পথে নামে তৃণমূল। বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। গোটা ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয়, আর এই ভণ্ড শুভেন্দুকে জুতা মেরে শায়েস্তা করলো জনতা। শুভেন্দু অধিকারী ভেবেছিল সে বিজেপির তল্পি বাহক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর কেউ কিছু বলবে না। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েই দিল। তাকে তো আর পেল না, রাস্তায় জনতা তার ছবিতে জুতোর মালা পরিয়ে জুতা পেটা করলো। বিশ্বাসঘাতকদের জন্য বাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই শুভেন্দু একসময় তৃণমূলের নাম ভাঙিয়ে নেতা সেজেছিল, আর সুযোগ বুঝে বিজেপির হাতে হাত মিলিয়ে বেইমানি করলো। এ হলো একটা বিশ্বাসঘাতক, এর কাজই শুধু বেইমানি করা। আমার মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আর কোনো আন্দোলনে যেও না, কারণ দেখতে পাচ্ছ তো তোমাদের নিয়েই রাজনীতিটা হচ্ছে। কেস তোমরাই খাচ্ছ, তোমরাই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছো। কারণ আমরা দেখলাম দিল্লি যন্তর মন্ত্রে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে হিন্দুরাই আন্দোলন করলো,
সেখানকার যারা আন্দোলনকারী মেন চরিত্রে ছিল তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হয়েছে কে? মুসলিমরা, যারা সেই আন্দোলনকারীদের খাবার জোগান দিয়েছে, যারা সেই আন্দোলনকারীদের সব সময় সুযোগ সুবিধা দিয়েছে, তাদের পাশে থেকেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হলো। দেখা যাচ্ছে যে খাবার দিয়ে এতগুলো প্রাণকে বাঁচিয়েছে সেই মানুষটা অ্যারেস্ট, তার বাড়ির লোকের ওপরে অত্যাচার চলছে। আমাদের পশ্চিমবাংলায় সেটাই দেখা যাচ্ছে। সেই নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনেও কিন্তু আমাদের মোহাম্মদান ভাই একজন অ্যারেস্ট হলো। তাই বলছি, তারপরে আর একটা ঘটনাও আছে, বারুইপুরের ঘটনাটাকে দেখো, এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাই বোন কি অ্যারেস্ট হচ্ছে না, হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম ভাই বোনদের করেছে অনুরোধ করছি, তোমরা আর কারুর ঝামেলায় যেও না। দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা, দেখো না হিন্দুরা পারে কিনা এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে, দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। কারণ ভারতবর্ষ একটা নোংরা রাজনীতির খেলায় নেমে গেছে, ভারত আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরো, আমি জানি তোমরাও ভারতবর্ষ স্বাধীনের সময় একটা অংশ ছিলে, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তোমাদেরই অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না? তাই প্লিজ তোমরা কোনো আন্দোলন যেও না, আমার রিকোয়েস্ট। খুব খারাপ লাগছে দেখে। এর প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমেছে যে এরপর যদি চুপ করে থাকি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এবং অভিভাবকরাও রাস্তায় নেমেছে যে আমাদের ছেলে মেয়েদের কি হবে। এবং মাধ্যমিকের সময় প্রোটেস্ট হয়েছিল, কিন্তু এত ব্রড স্কেলে হয়নি। কিন্তু এটা একটা দেশীয় পরীক্ষা, জাতীয় পরীক্ষা, সেই পরীক্ষায় 5-5বার প্রশ্নপত্র ফাঁস হওয়া একটা দুঃখজনক, এবং এত ছাত্রের ভবিষ্যৎ যুক্ত। মানে এই দায় কে নেবে? এই দায়কে সরকারকে নিতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে নিতে হবে, বিজেপি সরকার, মোদী সরকারকে নিতে হবে। মানে অবিলম্বে এটাকে করতে হবে, এনডিএকে বাতিল, ধর্মেন্দ্র প্রধানকে বাতিল করতে হবে। এবং সজল ঘোষরা তো এসি ঘরে বসে আছে, তাদের এটা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তাদের ছেলেমেয়েরা লন্ডনে বিদেশে গিয়ে পড়াশোনা করছে, ফলে এই ছেলেমেয়েরা কত কষ্ট করে জমিবার বিক্রি করে পড়ছে, তাদের কোনো ধারণা নেই। এটাই আমার বলার কথা। যারা এই আন্দোলনে আসছে তাদেরকে অ্যান্টি সোশ্যাল বলে দাগিয়ে দেওয়া করছে, কি বলবো? এটাই বলবো যে যে সমাজ ব্যবস্থা অন্যায়ের উপর প্রতিষ্ঠিত, যেখানে অন্যায় করে যে নেতা মন্ত্রী, যারা এনটিএ যে মানে জাল করছে প্রশ্নপত্র, তাকে কোনো শাস্তি দেওয়া হয় না, স্ক্র্যাপ করা হচ্ছে না, বাতিল করা। অতএব তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদেরকে অন্যায়, তাদের উপর লাঠিচার্জ করেছে, তাদেরকে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ভারতের রাজনীতিতে কি সত্যি এমন এক ঝড়ের সূচনা হয়েছে যা নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের শক্ত অবস্থানকেও নড়বড়ে করে দিতে পারে? যে কাজ গত এক দশকে বিরোধী দল কংগ্রেস বা বামপন্থীরা করতে পারেনি, মাত্র এক মাসে টানা আন্দোলনে সেটা করে দেখালো ভারতের ছাত্র সমাজ। যে সরকারকে একসময় প্রায় অপ্রতিরোধ মনে করা হতো, আজ সেই সরকারের উপরই বাড়ছে চাপ। একের পর এক বিক্ষোভ, উত্তাল ছাত্র আন্দোলন, বিরোধীদের সরব অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতেই শুরু হওয়া এক সাধারণ ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির মতো এক বিশাল রাজনৈতিক শক্তিতে। ছাত্রদের তীব্র রোষানলে পড়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ঘটনাতেই রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে বিজেপির হাই কমান্ডারদের। ক্ষমতা হারানোর ভয়ে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে ঠেকানোর এখন বিদেশি মদত এবং ইসলামপন্থী জঙ্গির তকমা লাগানোর মতো ভিন্ন খেলায় মেতে উঠেছে খোদ পশ্চিমবঙ্গের বিজেপির নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি এমন ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলনের আগুন এখন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। কেন এত ক্ষোভ? ককরোচ জনতা পার্টি কি তবে কংগ্রেসের জায়গা দখল করে মোদীর প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতেও কি তবে জেনজি প্রজন্মের বিপ্লব ঘটতে চলেছে? নৈপথ্যের এই সমস্ত চাঞ্চল্যকর সমীকরণ আর অজানা তথ্য নিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর প্রিয় দর্শক, আপনি যদি এইরকম ভিডিও আরও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ফিরে যাই মূল ঘটনায়। শুরু হয়েছিল নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দিয়েই। লাখ লাখ তরুণের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে নয়াদিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ,
পুরো ভারত জুড়ে আছড়ে পড়ে ছাত্র বিক্ষোভদের দাবানল। জল কামান, টিয়ার গ্যাস আর পুলিশের লাঠি চার্জ দিয়েও যখন দাবানো যাচ্ছিল না এই জেনজি প্রজন্মকে, তখন সরকার বাধ্য হয়ে মাথা নত করতে। 36 দিন, পুরো 36টা দিন ধরে অনশন, মিছিল, স্লোগান আর পুলিশের লাঠির ঘায়ের রক্তাক্ত হওয়া রাজপথ। অবশেষে সেই দীর্ঘ লড়াইয়ের প্রথম ফসলটি ঘরে তুলতে পেরেছে ভারতের ছাত্র সমাজ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের রাষ্ট্রপতির টেবিলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন গোটা দেশে বয়ে গেছে এক অদ্ভুত শিহরণ। দিল্লির যন্তর মন্তর থেকে কলকাতার ধর্মতলা, মুম্বাইয়ের আজাদ ময়দান থেকে চেন্নাইয়ের মেরিনা বিচ, সর্বত্রই ছাত্রদের চোখের জল, ঠোঁটে বিজয়ের হাসি। কিন্তু ভুল করবেন না, এই বিজয় শেষ নয়, এটি সবে শুরু মাত্র। 1.5 ঘন্টা পরে আমরা এসেছি। 2 কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে, চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় জেলা সভাপতি, যিনি আমাকে উৎসাহিত করেছেন এই কর্মসূচিতে আসার, মলয় মহাজন, বিশিষ্ট শিক্ষক, আমাদের মধ্যে রাজ্য নেতৃত্ব রামপদ দাস, রাজ্য সম্পাদক সাখারব সরকার, আমাদের প্রণম্য ডাক্তার সাহা, রাজ্যের মাননীয় পূর্ণমন্ত্রী আমার কলিগ গৌরীশঙ্কর ঘোষ, মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় পার্থসারথী ঘোষ, জেলার ইনচার্জ, অনামিকা ঘোষ, সুদীপ্ত সিনহা, রোহিত জৈন এবং গোলক বিহারী ঘোষ, আমাদের মাননীয় জিএস রাজেলার, মান্যবর বিধায়ক সুখেন বাগদি, মান্যবর বিধায়ক ভরত জাওয়ার, মান্যবর বিধায়ক সুব্রত মৈত্র, মান্যবর বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, মান্যবর বিধায়ক অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, মান্যবর বিধায়িকা শিক্ষিকা মিতালি মাল, মাননীয় বিধায়ক দিলীপ সাহা, এছাড়াও মাইনরিটি সেলের বরকত শেখ, বর্ষিয়ান ধনঞ্জয় মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল, এই বিধানসভার নেতৃত্ব রাজেশ মণ্ডল, কাঞ্চন মাঝি, দেবাশিস মণ্ডল, রিম্পা মণ্ডল, নেপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকারের বয়স বেশি হয়নি, মাত্র 2 মাস। ইতিমধ্যে এই রাজ্যে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য, রাষ্ট্রীয় সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য বিএসএফ এর হাতে সীমান্তে জমি তুলে দিয়েছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা জাতীয় কর্তব্য পালনের জন্য সেন্সাস, জনগণনার কাজ শুরু করেছি। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে
125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলডরা 450 টাকা ডেলি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সবাই অনেক কথা বলতেছে, অসংখ্য নিউজ আমরা দেখতে পাচ্ছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।